হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপস অফ হিউম্যান সোসাইটি, অর্থাৎ মানব সমাজের প্রকারভেদ। মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চল জুড়ে বসবাস করে, কিন্তু সকল ক্ষেত্রেই পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। সাধারণত দেখা যায় যে সমস্ত জনগোষ্ঠী একসঙ্গে সমাজবদ্ধভাবে বসবাস করে তারা এই রকম জীবনধারায় অভ্যস্ত। এই কারণে বর্তমান বিশ্বের জনসমাজগুলি অভিন্ন ধরনের নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইভাবে ভিন্ন ভিন্ন জনসমাজ গড়ে উঠেছে। আবার কালের বিবর্তনের ধারায় বিভিন্ন ধরনের মানব সমাজ গড়ে উঠেছে এবং উঠছে। অর্থাৎ পৃথিবীর সর্বত্র বা মানব সভ্যতার ইতিহাসে সর্বকালে মানব সমাজের আকৃতি প্রকৃতি ভিন্ন ধরনের হয়। এই মানব সমাজের প্রকারভেদ প্রসঙ্গে অধ্যাপক বটমোর তার সোশিওলজি গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেখানে বলেছেন যে সমাজের প্রকারভেদ প্রসঙ্গে বিভিন্ন সমাজতত্ত্ববিদদের দৃষ্টিভঙ্গির বিভিন্নতার কথা বটমোর বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি এই সমস্ত শ্রেণী বিভাজনের সীমাবদ্ধতার কথাও বলেছেন। তো সমাজের শ্রেণী বিভাজন সম্ভব এ ব্যাপারে হারবার্ট স্পেন্সার, এমাইল ডুরখেইম অবহিত ছিলেন। হারবার্ট স্পেন্সার তার দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থে 4 ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন। এই 4 ধরন সমাজ হল: নাম্বার 1 সরল সমাজ বা সিম্পল সোসাইটি, নাম্বার 2 মিশ্র সমাজ, যেটাকে কম্পাউন্ড সোসাইটি বলা হচ্ছে, নাম্বার 3 দ্বিগুণভাবে মিশ্র সমাজসমূহ, ডবল কম্পাউন্ড সোসাইটিস, এবং ত্রিগুণভাবে মিশ্র সমাজসমূহ, ট্রিপলি কম্পাউন্ড সোসাইটিস। এদিকে আরেকজন সমাজবিজ্ঞানী এমাইল ডুরখেইম সমাজের প্রকারভেদ প্রসঙ্গে হারবার্ট স্পেন্সারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন, কিন্তু তিনিও দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড গ্রন্থে মোটামুটি একই ছকে 4 ধরনের সমাজের কথা বলেছেন। এই 4 ধরন সমাজ হল: নাম্বার 1 সরল সমাজসমূহ, সিম্পল সোসাইটিস বা দ্য হর্ডি, নাম্বার 2 বহু অংশবিশিষ্ট সরল সমাজসমূহ, যেটাকে সিম্পল পলিসেগমেন্টারি সোসাইটিস বলা হয়। এক্সাম্পল হিসাবে যদি বলা হয় ইরাকুইস ট্রাইবস। এবং নাম্বার 3 বহু অংশবিশিষ্ট যৌগিক সমাজসমূহ, সিম্পলি কম্পাউন্ডেড পলিসেগমেন্টারি সোসাইটিস। এর উদাহরণ হচ্ছে দ্য ইরাকুইস কনফেডারেশন, দ্য 3 ট্রাইবস হুইচ ফাউন্ডেড রোম। এবং নাম্বার 4 বহু অংশবিশিষ্ট দ্বিগুণ মিশ্রিত সমাজসমূহ, ডবল কম্পাউন্ডেড পলিসেগমেন্টারি সোসাইটিস, as per example the ancient tribes, the Germanic tribes. এই সমস্ত বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতামত এবং এই মতামতের দৃষ্টিভঙ্গির পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সাধারণত এবং মূলত 3 ধরনের সমাজের কথা বলা হয়ে থাকে। তো এই 3 ধরনের সমাজ ব্যবস্থা হলো: নাম্বার 1 আদিবাসী সমাজ, ট্রাইবাল সোসাইটি, নাম্বার 2 কৃষি সমাজ,
অ্যাগ্রারিয়ান সোসাইটি, এবং নাম্বার 3 হচ্ছে শিল্প সমাজ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। আদিবাসী সমাজের উদাহরণ হলো আফ্রিকা সমাজ, এবং কৃষি সমাজের উদাহরণ হলো ভারতীয় সমাজ, এবং শিল্প সমাজের উদাহরণ হিসাবে মার্কিন সমাজের কথা বলা যায়। তো এই 3 ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে এবং প্রকৃতিগত দিক থেকে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। সুতরাং এই সমস্ত সমাজ ব্যবস্থা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। তো আমরা সাধারণত যে 3 ধরনের সমাজ পেলাম, আদিবাসী সমাজ, কৃষি সমাজ এবং শিল্প সমাজ। তো এক্ষেত্রে আদিবাসী সমাজ কি সেটা সম্পর্কে আমরা জানি, নেক্সট কৃষি সমাজ এবং লাস্টে শিল্প সমাজ নিয়ে আলোচনা করব। তো আদিবাসী সমাজ, যাকে ইংরেজিতে ট্রাইবাল সোসাইটি বলা হয়। তো এই আদিবাসী শব্দের অর্থ সম্পর্কে বা এই অর্থ আমাদের জানা দরকার আছে। তো সমাজতত্ত্বের আলোচনায় এই আদিবাসী শব্দটি কী অর্থে ব্যবহৃত হয় তাও ব্যাখ্যা করা দরকার আছে। তো এখানে রমেশ থাপ্পার কর্তৃক সম্পাদিত ট্রাইব, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন গ্রন্থে এবং আন্দ্রে বেট্রে দ্য ডেফিনেশন অফ ট্রাইব এই গ্রন্থে আদিবাসী শব্দটি বহু ও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় উল্লেখ করেছেন। এখানে সমাজতত্ত্ববিদ মারডাক অর্থাৎ জিপি মারডাক তার সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে যে তার মতে সমাজতত্ত্বে আদিবাসী বলতে বোঝায় এক সামাজিক গোষ্ঠী। এই সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন উপজাতি, ক্লান্স, যাযাবর দল, নমেডিক গ্রুপ বা নানা উপগোষ্ঠীর অস্তিত্ব দেখা যায়। এই আদিবাসীরা সাধারণত নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি স্বতন্ত্র। এসব ছাড়াও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর আলাদা আলাদা রাজনৈতিক সংগঠন থাকে, অর্থাৎ অন্যান্য জনগোষ্ঠীর বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর এই দৃঢ় ঐক্য ও সংহতির অস্তিত্ব দেখা যায়। তো প্রকৃত প্রস্তাবে এই আদিবাসী একটি ল্যাটিন শব্দ থেকে এর ইংরাজি ট্রাইব শব্দটির সৃষ্টি হয়েছে। এই ল্যাটিন শব্দটি হল ট্রাইবাস, TRIBUS, ট্রাইবাস। ল্যাটিন ভাষায় এই ট্রাইবাস শব্দটির অর্থ হল বসবাসের জায়গা। সুতরাং ব্যুৎপত্তিগত দিক থেকে বিচার করলে বলা যায় যে আঞ্চলিক অবস্থান বা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান হল আদিবাসীদের একটি বড় বৈশিষ্ট্য। বিভিন্ন চিন্তাবিদ আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো যাই হোক, যারা আদিবাসী হিসাবে পরিচিত সেই সমস্ত জনগোষ্ঠী সম্পর্কে বলা যায় যে তাদের একটি সাধারণ নাম থাকে, তারা একই ভাষায় কথা বলে, তারা একই অঞ্চলে বসবাস করে, একই পূর্বপুরুষের বংশধর হিসাবে তারা নিজেদের মনে করে বা দাবি করে, তারা একই রকম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবং তারা অভিন্ন সামাজিক প্রথা, পদ্ধতি ও রীতিনীতি অনুসরণ করে। তো এই হচ্ছে আদিবাসী সংজ্ঞা। তো এই আদিবাসীদের কতগুলি বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্যগুলি একটু আলোচনা করলে আদিবাসীদের সংজ্ঞাটা বুঝতে আরও সুবিধা হবে। তো এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতেই আদিবাসীর প্রধান যে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা যায় সেগুলি হলো অভিন্ন অঞ্চল, অর্থাৎ আদিবাসীরা
একই অঞ্চলে বসবাস করে, অভিন্ন ভাষা, অর্থাৎ প্রতিটি আদিবাসী গোষ্ঠীর তাদের নিজস্ব একটি ভাষায় কথা বলে। এছাড়াও আদিবাসীরা হচ্ছে একটি অন্তঃবিবাহকারী গোষ্ঠী এবং রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে তারা অভ্যস্ত এবং এদের মধ্যে ব্যাপক ঐক্যের চেতনা দেখা যায়। এদের জীবনে ধর্মের গুরুত্ব অনেক বা অপরিসীম। আদিবাসীরা একই পূর্বপুরুষের পুজো করে থাকে। এছাড়াও এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক সংগঠন, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকে। এবং সবশেষে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ নাম, অর্থাৎ আদিবাসীদের একটি সাধারণ নাম থাকে। তারা একটি আলাদা নামেই তাদের আদিবাসী গোষ্ঠীর পরিচয়টা তারা বহন করে, যেমন টোটো, রাভা, মেস ইত্যাদি সম্প্রদায়ের কথা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে কৃষি সমাজ, অ্যাগ্রারিয়ান সোসাইটি। সকল মানব সমাজের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা অভিন্ন ধরনের নয়। এক্ষেত্রে সমাজভেদে এর পার্থক্য দেখা যায় বা পরিলক্ষিত হয়। সমাজকে প্রধান অর্থনৈতিক উদ্যোগের প্রকৃতির পরিপ্রেক্ষিতে সাধারণত দুটি মূল ভাগে বিভক্ত করা হয়ে থাকে। সমাজের এই দুটি মূল বিভাগ হল কৃষি সমাজ, অ্যাগ্রারিয়ান সোসাইটি, এবং শিল্প সমাজ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। তো আমরা তিন প্রকারের সমাজ পেয়েছি, বাট আদিবাসী সমাজের বৈশিষ্ট্য অন্যভাবে উল্লেখ করা হলো, আর কৃষি সমাজ এবং শিল্প সমাজের বৈশিষ্ট্যটি আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে এই কারণে এই কৃষি এবং শিল্প এটি মোটামুটি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই সমাজের প্রভেদটা করা হয়েছে। তো আমরা দেখে নিই যে কৃষি সমাজ কাকে বলা হচ্ছে এবং শিল্প সমাজ কাকে বলা হচ্ছে। তো যে সমাজ ব্যবস্থায় প্রধানত কৃষিকে কেন্দ্র করেই মানুষের মূল অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালিত হয় তাকে বলা হয় কৃষি সমাজ। অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতি হল কৃষি সমাজের মূল কথা। তো এই কৃষি সমাজের কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে, কৃষি সমাজ হচ্ছে গ্রামীণ জনসম্প্রদায়, অর্থাৎ এই কৃষি সমাজগুলি গ্রাম কেন্দ্রিক হয়ে থাকে, গ্রামেই পাওয়া যায়। নেক্সট হচ্ছে বৃত্তিগত বিন্যাস। তো কৃষি সমাজের যে বৃত্তিগত বিন্যাস সেগুলি মোটামুটি হচ্ছে গরু চাষবাস করা এবং চাষবাসের সঙ্গে সঙ্গে গরু, মোষ, শূকর, ছাগল, ভেড়া প্রভৃতি পশু পালন করা। এই মোটামুটি হচ্ছে কৃষি সমাজের বৃত্তিগত বিন্যাসের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে আমরাবোধ বা উই ফিলিংস। তো এই আমরাবোধ বা উই ফিলিংস কৃষি সমাজে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে সহজ সরল ও ধর্মভীরু। অর্থাৎ কৃষি সমাজের অধিবাসীদের জীবনধারা সাধারণত সহজ সরল প্রকৃতির এবং ধর্মীয় চেতনার দ্বারা বিশেষভাবে প্রভাবিত। নেক্সট হচ্ছে পরিবারের ভূমিকার গুরুত্ব। অর্থাৎ কৃষিজীবীদের বা কৃষি সমাজের পরিবার সাধারণত যৌথ পরিবার ভিত্তিক হয়ে থাকে। এই সামাজিক সংগঠন বা গোষ্ঠী হিসাবে কৃষি সমাজে পরিবারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তো এটি হচ্ছে আরেকটি বড় বৈশিষ্ট্য যে কৃষি সমাজে যে পরিবার ব্যবস্থাটি রয়েছে সেটি মোটামুটি যৌথ পরিবার ভিত্তিক। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ ধরনের শ্রম বিভাজন এবং স্বাভাবিক সামাজিক নিয়ন্ত্রণ। অর্থাৎ এই সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা লোকাচার, লোকনীতি, মূল্যবোধ এই সব কিছুর উপর ডিপেন্ড করে থাকে। নেক্সট আমরা আলোচনা করব শিল্প সমাজ সম্পর্কে। এই মানব সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো শিল্প বিপ্লব। তো প্রকৃত প্রস্তাবে শিল্প বিপ্লব সমাজ ব্যবস্থার আকৃতি প্রকৃতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূত্রপাত করে। শিল্প বিপ্লবের মাধ্যমে সমাজ বিকাশের ইতিহাসে যে পরিবর্তনের সূচনা ঘটে তার ফল হচ্ছে সুদূর প্রসারী। তো এই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার আগে শিল্প বলতে মূলত ক্ষুদ্র আয়তন বিশিষ্ট ও কুটির শিল্পকেই বোঝাতো। তখন বিভিন্ন শিল্পের কারিগররা সাধারণত যে যার বাড়িতে শিল্পকর্ম সম্পাদিত করত। তো এরপরে এটি বিবর্তন হতে হতে এই শিল্প সভ্যতার যে বৈশিষ্ট্য আসছে বা সংজ্ঞায় আমরা উপনীত হতে পারি সেটা হবে এরকম যে শিল্প এবং কলকারখানাকে কেন্দ্র করেই শিল্প সমাজের মূল অর্থনৈতিক উদ্যোগ আয়োজনের আবহিত হয়ে থাকে। অর্থাৎ এই শিল্প কলকারখানাকে কেন্দ্র করে যে সমাজের মূল অর্থনৈতিক উদ্যোগ আয়োজিত হয়ে থাকে এবং এই অর্থনৈতিক উদ্যোগের আয়োজনের ভিত্তিতে সমাজের বিভিন্ন যে কাঠামো তৈরি হয়ে থাকে সেকে আমরা শিল্প সমাজ বলে থাকি। এই শিল্প সমাজের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি হচ্ছে নাম্বার 1 বৃহৎ আয়তন বিশিষ্ট কলকারখানা, দ্বিতীয়টি হচ্ছে ডিভিশন অফ লেবার অর্থাৎ মালিক ও পরিচালক পৃথক, অর্থাৎ অতিমাত্রায় শ্রম বিভাজনের কথা উল্লেখ করা যায়। শিল্প সমাজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিচ্ছিন্নতার সৃষ্টি এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবারের আকৃতি প্রকৃতিতে পরিবর্তন। অর্থাৎ আমরা কৃষি সমাজে যৌথ পরিবার ব্যবস্থা দেখেছি, কিন্তু শিল্প সমাজের ক্ষেত্রে সেটা ছোট পরিবার অর্থাৎ নিউক্লিয়ার বা নিউক্লিয়ার পরিবার ব্যবস্থাটা আমরা দেখে থাকি। শিল্প সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নারীর স্বাধীনতা। অর্থাৎ এই শিল্প সমাজে নারীরা পুরুষদের সমান স্বাধীনতা পেয়ে থাকে। তারা শিক্ষা, দীক্ষা এবং কর্মে সমান অধিকার পেয়ে থাকে। তো এখানে তাদের একটা স্বাধীনতা রয়েছে, এটি একটি বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিল্প সমাজের। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানসিক ব্যাধির সৃষ্টি। অর্থাৎ একঘেয়ে জীবন এবং তার সঙ্গে কম্পিটিশন, সর্বস্ত জায়গায় কম্পিটিশনের মানুষ একটা সময় মানসিক ব্যাধির শিকার হয়ে যায় এবং মানুষ এতটাই ব্যস্ত যে কেউ কাউকে সময় দেওয়ার মতন আক্ষেপ রাখে না। তো সেই কারণেই মানুষ একটা সময় গিয়ে তারা একাকিত্ব বোধ করে, বিভিন্ন মানসিক ব্যাধির সৃষ্টি হয়। এই একটি শিল্প সমাজের খারাপ বৈশিষ্ট্য। এছাড়াও শিল্প সমাজে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন উপসংস্কৃতির মধ্যে সংঘর্ষ। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক সচলতা বৃদ্ধি। অর্থাৎ এখানে তুলনামূলকভাবে যদি বলি যে কৃষি সমাজ এবং শিল্প সমাজ, কৃষি সমাজের যে সামাজিক সচলতা সেটা মূলত বদ্ধ সচলতা, আর শিল্প সমাজের যে সামাজিক সচলতা সেটা
উন্মুক্ত সামাজিক সচলতা বলে উল্লেখ করা যেতে পারে, কারণ এখানে সামাজিক মর্যাদা পরিবর্তনের যে অপশন সেগুলি কিন্তু খোলা থাকে এবং অনেক থাকে। এছাড়াও শিল্প সমাজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চুক্তির ভিত্তিতে ব্যক্তির সামাজিক অবস্থান নির্ধারণ। এছাড়াও ব্যক্তির ভূমিকার বিভাজন শিল্প সমাজের আরেকটি বৈশিষ্ট্য। তো শিল্প সমাজের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সেগুলি হচ্ছে এরকম, এবং এই বৈশিষ্ট্যগুলি জানা থাকলে শিল্প সমাজ সম্পর্কে একটি ধারণা আমরা পেয়ে যাব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনায় আমরা যা পেলাম তাতে হচ্ছে দুজন সমাজবিজ্ঞানীর মতে যে সমাজের শ্রেণীবিভাজন সেটা নিয়ে আলোচনা করলাম, এবং তার সঙ্গে সাধারণভাবে সমাজকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: আদিবাসী সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ। এই তিনটি সমাজ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করলাম। তো এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ।